সবাইকে আরও একবার ওয়েলকাম। আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারটা করছিলাম। দেখো, আজকে ক্লাসের শুরুতেই তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি। আমরা যে পার্সেন্টেজ চ্যাপ্টারটা শুরু করেছি, যদি তুমি ভালো করে খেয়াল করো তাহলে দেখবে যে প্রথম থেকে প্রথম ক্লাস আর সেকেন্ড ক্লাস দুটো ক্লাস করিয়েছি, দে তারা হচ্ছে রিলেটেড। অর্থাৎ প্রথম ক্লাসটা যদি কেউ করে থাকে তাহলে সে দ্বিতীয় ক্লাসটা ভালো করে বুঝতে পারবে, আর দ্বিতীয় ক্লাসটা যদি কেউ করে থাকে তাহলে আজকে যে ক্লাসটা শুরু হবে সে খুব ভালো তাড়াতাড়ি বুঝতে পারবে এবং জিনিসগুলো নিতে পারবে। এই কারণেই বলছি, কারণ কালকে আমরা যেখানে শেষ করেছিলাম, অর্থাৎ এর আগের ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম সাকসেসিভ চেঞ্জ, সেখান থেকেই আজকে আমরা ক্লাস শুরু করব। সুতরাং আজকে যদি ভিডিওটা কেউ নতুন দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদেরকে যদি অঙ্কগুলো বুঝতে হয় তাহলে আগের দুটো ক্লাস অবশ্যই অ্যাটেন্ড করতে হবে, আদারওয়াইজ বুঝতে পারবে না। আদারওয়াইজ দেখো, আমি সবসময় কনসেপ্টের উপরে জোর দিই এই কারণেই, কারণ কি সূত্র দিয়ে অঙ্ক করলে অনেক বেশি কঠিন হয় এবং মনে রাখাও সহজ হয়, কঠিন হয়ে পড়ে। তো সুতরাং কনসেপ্ট প্রথম বুঝতেই হবে। কনসেপ্ট বুঝলে একবার গ্রো হয়ে গেলে অঙ্ক করতে খুবই সুবিধা হয়। তো সুতরাং এর আগের দিন যেই কনসেপ্ট দিয়ে আমরা শেষ করেছিলাম, আজকে সেই কনসেপ্ট দিয়েই আবার শুরু করছি। দেখো, ফার্স্ট অফ অল একটা অঙ্ক আমি লিখে দিয়েছি। অঙ্কটা তোমরা দেখো কি বলেছে। এ স্যালারি অফ এ ম্যান is first increased by 20%, then it is decreased by 20%. Find চেঞ্জ ইন হিজ স্যালারি। কি বললো, একজন মানুষের প্রথমে স্যালারিটা 20% বেড়ে গেছে এবং পরে স্যালারিটা 20% কমে গেছে, তাহলে ওভারঅল যে চেঞ্জটা তার স্যালারিতে এসছে সেই চেঞ্জটা তোমাকে নির্ণয় করতে বলেছে। অর্থাৎ এখানে সাকসেসিভ চেঞ্জের কথা বলেছে। অর্থাৎ প্রথমে যদি 20% বেড়ে গিয়ে থাকে তার স্যালারি, তাহলে বেড়ে যাওয়ার পরে তার কাছে যে স্যালারিটি হবে সেই স্যালারির উপরেই নেক্সট যে 20% কমবে সেটা হিসাব হবে। তার জন্য এখানে সাকসেসিভ পরিবর্তনটা কথা বলেছে। আমার কথা বোঝা যাচ্ছে নিশ্চয়ই। আমি বলতে চাইছি যে সাকসেসিভ চেঞ্জ এই জিনিসটা কি, এই ফিলটা তোমার মনের মধ্যে আনতেই হবে, তাহলেই তুমি অঙ্কগুলো ভালো বুঝতে পারবে। দেখো কি বলেছে প্রথমে, এমনি অঙ্ক তো সহজ। প্রথমে কি বলেছে, স্যালারি 20% ইনক্রিজ করেছে। 20% ইনক্রিজ করা মানে সেই একই নিয়ম। 20% ইনক্রিজ করা মানে মানে কত, একের 5, 5 টাকায় 1 টাকা ইনক্রিজ করা। তারপরে কি বলেছে, 20% ডিক্রিজ করেছে। ডিক্রিজ করা মানে 5 টাকায় 1 টাকা ডিক্রিজ করা। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, 5 টাকায় 1 টাকা ডিক্রিজ করা। তাহলে যদি আমি পার্সেন্টেজ চেঞ্জ ইন স্যালারি বের করতে চাই তাহলে আমাকে সেই আগের রেশিওটাই তৈরি করতে হবে। সেটা রেশিওটা তৈরি করার নিয়ম কি, দেখো কি বলেছে। যদি সে প্রথম বছরে বা প্রথমে যদি তার কাছে 5 টাকা থাকতো, তার স্যালারি এখন বেড়ে গিয়ে 6 টাকা হয়ে যাবে। এবং দ্বিতীয়বারে যখন তার কাছে যদি 5 টাকা থাকতো, তার স্যালারি 1 টাকা কমে গিয়ে 4 হয়ে যাবে। এবং যে স্যালারি চেঞ্জটা কি হবে, স্যালারি চেঞ্জটা কি হবে, দেখো স্যালারি কত হবে এখানে 25, আর এখানে কত হবে 24। গুণ করে দিতে বলেছিলাম, কাটাকাটি গেলে কাটাকাটি করে দিতে বলেছিলাম, তারপরে গুণ করে দিতে বলেছিলাম। তাহলে দেখো তার কি স্যালারিতে চেঞ্জ আসবে, স্যালারিতে চেঞ্জ কত আসবে, স্যালারিতে চেঞ্জ আসবে। যদি বলে স্যালারি চেঞ্জ বের করতে বলেছে, অর্থাৎ ডিক্রিজ ইনক্রিজ তোমাকে কোনোটাই ডিরেক্টলি বলে দেয়নি, কিন্তু তুমি এখান থেকে দেখে সহজেই বুঝে যেতে পারলে যে স্যালারি ডিক্রিজ করবে। এবং সেটা কত পার্সেন্ট করবে সেটা বের করার জন্য কি করতে হয়, কত টাকা কমেছে সেটা লিখে ফেলতে হয়। দেখতে পাচ্ছ, কত টাকা কমেছে সেটা লিখে ফেলতে হয়, আর নিচে কার থেকে কমেছে সেটা লিখে ফেলতে হয়। আর 1/25 মানে কত, এটাকে 100 দিয়ে গুণ করলে কত হবে, কত হবে বলো, 4%। তাহলে কি হবে, তার স্যালারি 4% কমবে। দেখো বুঝতে পেরেছো কি পারোনি, তার স্যালারি 4% কমবে। যদি বোঝা হয়ে থাকে তাহলে নেক্সট অঙ্ক করাই। নেক্সট অঙ্কে কি বলেছে দেখো, কি বলেছে, একটা আর্টিকেল আছে, দ্য কস্ট অফ অ্যান আর্টিকেল ওয়াজ 75 রুপিস। একটা জিনিসের দাম 75 টাকা। ইট ওয়াজ ফার্স্ট ইনক্রিজ বাই 20%। প্রথমে সেটার মূল্য 20% বেড়ে গেল, অ্যান্ড লেটার অন ইট ওয়াজ রিডিউস বাই 20%, এবং পরবর্তীকালে সেটা 20% কমে গেল। ফাইন্ড দ্য প্রেজেন্ট কস্ট অফ দ্যাট প্রাইস। তাহলে বর্তমান কস্ট কত। অর্থাৎ কোনো একটা জিনিস দাম যত টাকাই ছিল না কেন, আমার সেটা দেখে লাভ নেই। আমাকে বলেছে প্রথমে 20% তুমি বাড়িয়ে দাও, বাড়িয়ে দেওয়ার পরে যেটা তোমার কাছে পাবে সেখান থেকে তুমি 20% কমিয়ে দাও। অর্থাৎ এই যে দেখো সাকসেসিভ সেলস, সাকসেসিভ চেঞ্জ, অর্থাৎ কোনো কিছু বেড়ে যাওয়ার পরে
তার উপর যদি আবার পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হয়, অথবা কোনো জিনিস কমে যাওয়ার পরে যত হলো তোমার কাছে তার উপর যদি পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হয়, তাহলে সেগুলোকে কি বলা হয়? সাকসেসিভ চেঞ্জ, সাকসেসিভ পরিবর্তন। তাহলে সেই অঙ্কগুলোই তো সেই পপুলেশনের কথাই, পপুলেশন অঙ্কের আগের ক্লাসে করিয়েছিলাম, তারপরে ট্রি, ব্যারনেট পাপিয়া ট্রির অঙ্ক করিয়েছিলাম, তারপরে তারপরে তোমার যেগুলো টাকা দিয়ে দেওয়া কাউকে, সেই অঙ্কগুলো করিয়েছিলাম। সব জায়গায় কি ছিল? সাকসেসিভ চেঞ্জ ছিল। অর্থাৎ সেখানে কোনো, ধরো প্রথমে যদি 20% বেড়ে যেত পপুলেশন, তারপরে 20% আবার যদি 20% বাড়তো, তাহলে কি করতাম আমরা? বেড়ে যত হলো তার উপর 20% হিসাব করতাম। অর্থাৎ সাকসেসিভ সেলস কথাটা আসতো আমাদের, সাকসেসিভ চেঞ্জ কথাটা আসতো আমাদের মনের মধ্যে। তাই এখানটায়ও দেখো সাকসেসিভ চেঞ্জ কথাটা আমাদের মনের মধ্যে এসছে। সুতরাং 20% যদি ইনক্রিজ করে, সেই একই রকমভাবে 20% মানে কত? 1/5 ইনক্রিজ করে, যদি প্রথমে যদি ইনক্রিজ করে তাহলে কি হবে? 5 টাকায় 1 টাকা বেড়ে যাবে। তাহলে 5 টাকা থাকলে তোমার কাছে তাহলে কত হবে? 1 টাকা বেড়ে, ইনক্রিজ করেছে না, 6 টাকা হবে। তারপরে বলেছে আবার 20% ডিক্রিজ করবে। ডিক্রিজ করা মানে কি? নেগেটিভ। 5 টাকা যদি দিয়ে তুমি কাজ শুরু করো, যেহেতু 20% কমে গেছে, তাহলে তোমার কাছে আছে কত? 4 টাকা। তার মানে কত? 25। আর এখানে কত হলো? 24। রেশিওটা কত হলো? 24। এবার দেখো এখানে তোমাকে যে এক্সাক্ট ভ্যালুটা বলে দিয়েছে, সেই এক্সাক্ট ভ্যালুটা কি বলে দিয়েছে তোমাকে? বলেছে দ্য কস্ট অফ অ্যান আর্টিকেল ওয়াজ 75। জিনিসটার দাম ছিল 75। অর্থাৎ এই যে 20% ইনক্রিজ করা, তারপরে 20% রিডিউস করা, সেগুলোর আগে অরিজিনালি তোমার কাছে কোনো একটা জিনিসের দাম ছিল 75 টাকা। অর্থাৎ তুমি যদি ভালো করে ডিপলি এই রেশিওটার দিকে তাকাও, তাহলে এই 25 মানেই তোমার কাছে 75 দেওয়া আছে। তাহলে তুমি এই ডুপ্লিকেট ভ্যালু থেকে অরিজিনাল ভ্যালু কি করে পেয়েছো? নাকি তার সঙ্গে 3 গুণ করে পেয়েছো? তাহলে এই তোমাকে পরের ভ্যালুটা বের করতে বলেছে। বলেছে দ্য প্রেজেন্ট কস্ট অফ দ্যাট প্রাইস, বর্তমান মূল্য কত, পরেরটা বের করতে বলেছে। সুতরাং তোমাকে কি করতে হবে? অরিজিনালটা পেতে গেলে 3 দিয়েই গুণ করতে হবে। তাহলে কি হবে? 72 টাকা। তাহলে তোমার কাছে কত টাকা আছে? 72। সেই সরি, তোমার আর্টিকেলটার অ্যাকচুয়াল কস্ট প্রাইস কত? 72 টাকা। দেখো এই জিনিসটা বোঝা হয়ে গেলে তোমাদেরকে সুন্দরভাবে আমি একটা জিনিস বুঝাই, যে সূত্রকে কেন অ্যাভয়েড করতে হয়, কিংবা সূত্র মুখস্থ করলে তোমরা কেন বিপদে পড়ে যেতে পারো, সেই জিনিসটা একটু বুঝাই। দেখো এই অঙ্কগুলো যেগুলো দেওয়া আছে, ধরো এইগুলো তো সাকসেসিভ চেঞ্জ। সাকসেসিভ চেঞ্জ তোমরা অলরেডি বুঝে গেছো, সাকসেসিভ চেঞ্জ কি জিনিস আশা করি বুঝে গেছো। তো সুতরাং যদি আমি একটু ডিপলি জিনিসটাকে চিন্তা করি, ধরো সাকসেসিভ চেঞ্জ, ধরো প্রথমে এরকম ভাবে তোমাদের অনেক স্যার কিংবা অনেকেই বলবে যে এরকম ভাবে অঙ্কগুলো করো, যে কি, যে ধরো যদি প্রথমে যত পার্সেন্ট বেড়ে গেছে, তাহলে সেটাকে যদি x% মনে করো, প্রথমে যত পার্সেন্ট বেড়ে গেছে সেটাকে যদি x% মনে করো, এবং পরে যেটাকে বেড়ে গেছে সেটাকে যদি y% মনে করো, তাহলে তোমার সূত্রটা হবে x+y/xy+100। এবার বলবে যদি দুটোই বাড়ে তাহলে দুটোর সামনেই প্লাস দাও, কিংবা দুটোই কমে তাহলে দুটোর সামনে মাইনাস দাও। অর্থাৎ যেটা বাড়বে তার সামনে প্লাস দাও, আর যেটা কমবে তার সামনে মাইনাস দিয়ে এই সূত্রটাকে ফেলে দাও। তাহলে তোমার যে পার্সেন্টেজ ভ্যালুটা আসবে, সেই পার্সেন্টেজ ভ্যালুটাই রিকোয়ার্ড অ্যান্সার হবে। সুতরাং আমরা যদি প্রথম অঙ্ক আজকে যেটা দিয়ে শুরু করলাম সেটার কথাই যদি ভাবি, সেটা আপাত দৃষ্টিতে দেখতে সহজ মনে হতে পারে এই সূত্র দিয়ে, কিন্তু সূত্র দিয়ে প্রথমে কি বলেছিল দেখো, ভালো করে দেখো। এখানটায় প্রথমে বলেছে 20% বাড়াও, তাহলে তুমি 20% বাড়াও, প্লাস দিয়ে দিলা। তারপরে বলেছিল 20% কমাও, সম্ভবত তো 20% কি করলা? কমিয়ে দিলা। তাহলে তুমি যদি এই সূত্রটা ফেলো, এই সূত্রটা ফেলো, তাহলে তুমি কি পাচ্ছ? কি দেখো, 20 তারপরে কি হবে? এই দুটোকে গুণ করতে হবে, এক্স আর ওয়াই গুণ আছে, তারপরে এই দুটোকে গুণ করতে হবে। গুণ করলে কত হবে? প্লাস দিয়ে মাইনাস, মাইনাস মাইনাস তো আসবেই, আর উপরে আসবে কত? 2 2 400, 400/100। দুটো শূন্য কেটে দেবে, আর +20 -20 কেটে দেবে, তাহলে কত পাবে? -4%। অর্থাৎ এখান থেকেও তুমি সেই একই কনক্লুশনে পৌঁছাতে পারলে যে 4% কমবে। কিন্তু সমস্যাটা হয়ে যাবে এখানে, যদি তোমাকে পরপর 3টা জিনিসের সাকসেসিভ চেঞ্জ বের করতে দেয়। আমরা যখন পপুলেশনের অঙ্ক করেছিলাম, তখন তোমাদের শুরুতেই আমি এই সূত্রটা বলে দিয়ে অঙ্কগুলো করে দিতে পারতাম। কিন্তু সমস্যাটা হয়ে দাঁড়াতো যদি পরপর তিনটা পার্সেন্টেজ দিয়ে বলে সাকসেসিভ চেঞ্জ বের করো, তখন তুমি কোন সূত্র ফেলবে? কিংবা যদি বলে একটা বাড়াও একটা কমাও, তখন তুমি কোন সূত্রে ফেলবে? পড়বে এই সূত্রই পড়বে। কিংবা যদি তোমার কাছে বড় বড় পার্সেন্টেজ ভ্যালু দেওয়া থাকে, তাহলে তুমি সূত্রটাকে কিভাবে অ্যাপ্লাই করবে? সুতরাং আমার কথা হলো, আমার কাছে আমি যে কনসেপ্টটা এতদিন পর্যন্ত সাকসেসিভ চেঞ্জের শিখে গেছি, সেই কনসেপ্টটাকে যদি ডিপলি ভাবে চিন্তা ভাবনা করি আর অঙ্কগুলো করার চেষ্টা করি, তাহলে ওরা আমাকে যেরকম সিচুয়েশনই দিক না কেন, আর যেরকম পার্সেন্টেজ ভ্যালুই দিক না কেন, আর যতগুলো পার্সেন্টেজ ভ্যালু দিক না কেন, আমি সবগুলোর
কি করতে পারবো, সাকসিসিভ চেঞ্জটা কেমন হবে সেটা নির্ণয় করতে পারবো। সুতরাং আশা করি তোমাদেরকে আমি সাকসিসিভ চেঞ্জ কি জিনিসটা কি সেটা বোঝাতে পেরেছি। সুতরাং সাকসিসিভ চেঞ্জ দিয়ে আর আমি স্পেশালি সাকসেসিভ চেঞ্জের আর অঙ্ক করাচ্ছি না, কারণ পার্সেন্টেজ চ্যাপ্টারটা অনেক বড়, অনেক অঙ্ক করাতে হবে, অনেক আরও কনসেপ্ট, দারুণ দারুণ কনসেপ্ট রয়েছে। তোমরা সাথে থাকলেই বুঝতে পারবে যে কী ধরনের কনসেপ্ট আমি দিচ্ছি, বা তোমাদেরও ভালো লাগবে আশা করি। সুতরাং সুতরাং আমি আর সাকসেসিভ চেঞ্জ নিয়ে অঙ্ক করছি না। আর সাকসেসিভ চেঞ্জের যদি অঙ্ক আমার করতে করতে যখন আমি পরের দিকে অনেক পরিমাণে এক্সারসাইজ প্র্যাকটিস করব, তখন যদি চলে আসে তখন তো নিশ্চয়ই আলোচনা করে দেবো। সুতরাং আশা করি তোমরা সাকসেসিভ চেঞ্জের অঙ্কগুলো বুঝতে পেরেছো এবং তোমাদের ভালোও লেগেছে। নতুন কনসেপ্ট শুরু করি এই কারণেই, হ্যাঁ তোমরা বলেছিলে যে এর আগে যে ক্লাসটা করিয়েছি সেখানে কিছু কিছু জায়গায় অডিও প্রবলেম হয়েছে। কারণ কি, অ্যাকচুয়ালি আমি নিজেই প্রথমে অঙ্কগুলো তো কন্টেন্ট তো তৈরি করতেই হয়, তারপরে সেই কন্টেন্টগুলো নিয়ে এসে যখন ভাবি যে তোমাদের সামনে এক্সপ্রেস করব, তোমাদের সামনে বলবো, তখন সেগুলোকে প্রথমে আমাকে একা নিজেকেই বোর্ডে লিখতে হয়। তারপর নিজেকেই ধরো এই যে মোবাইলের স্ক্রিনগুলো যেভাবে ঠিক করতে হয়, তারপরে ধরো এই যে এখানে যে মাইকটা থাকে, এখানে যে বুকের কাছে যে মাইকটা থাকে সেটাকে ঠিক করতে হয়, তারপরে হেডফোনটাকে ঠিকঠাক ঢুকেছে কিনা সেটাকে, অনেক কিছু ব্যাপার থাকে। সেগুলো আমি ধরো যখন করাতে করাতে এক সময় ধরো বোর্ডে টুকে মুছে দিলাম, এটা খুলি, তারপরে কোনো কারণে হয়তো সেটা এখানে বসাতে ভুলে গেছিলাম, কিংবা এখানে পিনটা হয়তো মোবাইলের সঙ্গে লাগাতে ভুলে গেছিলাম, কিন্তু সেই কারণে তোমরা সাউন্ডের একটু অসুবিধা পেয়েছো। তো সুতরাং একটু কষ্ট করে হলেও মোবাইলের ভলিউম ফুল করে দিয়ে হেডফোন লাগিয়ে হলেও, কষ্ট করে হলেও শুনে 2 নম্বর ক্লাসটা অবশ্যই শুনতে হবে, কারণ খুবই ইম্পর্ট্যান্ট কনসেপ্ট ওখানে আমি আলোচনা করেছি। দেখো তোমরা, আমি ছোট ছোট অঙ্ক এবং ছোট ছোট জিনিস যেগুলো শতকরা জিনিস সেগুলোকে অ্যাভয়েড করেছি এই কারণেই, যেহেতু তোমরা যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে যেহেতু কম্বাইন্ড লাইনে আসার সাহস দেখেছো, সুতরাং ছোটোখাটো জিনিস পার্সেন্টেজ চ্যাপ্টার সেগুলো তোমরা অলরেডি জানো এবং করতে পারো। সুতরাং যেগুলো জিনিস, যেগুলো কনসেপ্টে তোমাদের অসুবিধা থাকতে পারে, যেগুলো কনসেপ্ট প্রয়োজন, যেগুলো কনসেপ্ট থাকলে তুমি বড় বড় জায়গায় মেন্সের প্রিলি বড় বড় অঙ্কগুলো করে দিতে পারবে, সেগুলো অঙ্কগুলোকে বেছে বেছে আমি কন্টেন্ট তৈরি করেছি। তো সুতরাং তুমি যদি মনে করো যে যে কোনো মেন্স দেবে, এসএসসি মেন্স, কিংবা এসএসসি সিজিএল এর মেন্স, কিংবা এই যে যারা এনটিপিসি দেবে সামনে এনটিপিসির মেন্স, তারপরে বিভিন্ন ধরনের বড় 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 পরীক্ষায় তুমি খেয়াল করবে যে আমার কনসেপ্টের বাইরে পার্সেন্টেজ চ্যাপ্টারটা যদি শুরু থেকে আমাকে ফলো করো, তাহলে আমার কনসেপ্টের বাইরে আশা করি অঙ্ক আসবে না। আমি সেরকমভাবেই কন্টেন্ট তৈরি করে রেখেছি তোমাদের জন্য। সুতরাং তোমরা শুধু আমার পাশে থাকো, আর আমি যেগুলো করাচ্ছি সেগুলো করার চেষ্টা করো, তাহলেই হয়ে যাবে। তো সুতরাং দেখো, আমি এই কনসেপ্টটা বোঝানো কোশ্চেন দিয়েই বুঝাই। কি বলেছে প্রথমে দেখো, কি বলেছে, এই শপকিপার পারচেস ফিউ আর্টিকেলস ফর রুপিস, হচ্ছে সামথিং, কোনো টাকায় কিছু আর্টিকেলস কিনে নিয়ে এসছে। হি সোল্ড 5 অফ দেম অ্যাট 13% প্রফিট। তার 2/5 সে 13% প্রফিটে বিক্রি করেছে। অ্যান্ড ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ক্যালকুলেট দ্য পার্সেন্ট অফ প্রফিট। তাহলে তোমাকে প্রফিটের কোনো একটা প্রফিটের পার্সেন্ট ক্যালকুলেট করতে বলেছে, সেটা কোন পার্সেন্ট, অ্যাট হুইচ হি মাস্ট সেল দ্য রিমেইনিং সো দ্যাট হি মে গেইন 90% প্রফিট ওভারঅল, যাতে করে সে সম্পূর্ণটার উপর 19% ওভারঅল প্রফিট করতে পারে। সুতরাং অঙ্কটা থেকে যদি আমি আবার বলি যে এই পরিমাণ টাকায় শপকিপারটা কোনো আর্টিকেলস কিনে নিয়ে এসছে, সে এসে কি করেছে, 2/5 সে 13%, সেই আর্টিকেল যে কিনে নিয়ে এসছে তার 2/5 সে 13% প্রফিটে 13% প্রফিটে বিক্রি করেছে। এবং তোমাকে সে বাদবাকি অংশ কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করলে সে ওভারঅলে 90% প্রফিট আর্ন করতে পারবে, সেটা তোমাকে নির্ণয় করতে বলেছে। সুতরাং আরও একবার ভালো করে শোনো, সে কিছু জিনিস কিনে নিয়ে এসে 2/5 সে 13% প্রফিটে বিক্রি করেছে। তোমাকে বের করতে বলেছে সেই প্রফিটের পার্সেন্ট, যে প্রফিট পার্সেন্টে সে বাদবাকি আর্টিকেলগুলোকে বিক্রি করলে সে ওভারঅলে 90% প্রফিট আর্ন করতে পারবে। সুতরাং এখানে যদি তোমার আমি আগে একটু ভগ্নাংশ বুঝাই। এই যে 2/5 ভগ্নাংশটা লেখা আছে, এই 2/5 ভগ্নাংশ বলতে তুমি কি বোঝো? 2/5 ভগ্নাংশ বলতে তুমি কি বোঝো? তোমাকে 2/5 ভগ্নাংশ বলতে কি বোঝো? তোমাকে যদি কেউ বলে টোটাল জিনিসটা 2/10, ভালো করে দেখো, কনসেপ্ট কিন্তু এখানেই লুকিয়ে আছে। কেউ যদি বলে তোমাকে 10, তাহলে তুমি 2/5 বলতে কি বুঝবে বলো? 2/5 বলতে বুঝবে, এটাকে গুণ করে দেবে 4কে, বলবে 10-এর 2/5 মানে 4। কেউ যদি বলে সম্পূর্ণ অংশটা 20, তাহলে তোমাকে 2/5 বলতে তুমি কি বুঝবে? 2/5 বলতে বুঝবে 8। কেউ যদি বলে 30, তাহলে 2/5 বলতে তুমি কি বুঝবে? 5 × 6 = 30, 6 × 2 = 12। সুতরাং
শতকরা, পার্সেন্টেজ, তারপরে রেশিওর মতো ফ্র্যাকশানও আমাদের কাছে কাল্পনিক জিনিস। ফ্র্যাকশানের মান, ভগ্নাংশের মান পরিবর্তনশীল। সুতরাং আমার কাছে যে 2/5 আছে, তাহলে আমি যদি এই নিচে যে জিনিসটা আছে 5, তো সেই 5-এর 2/5 বের করতে চাই, ভালো করে দেখো এখানেই কনসেপ্ট লুকিয়ে, এই বক্সের মধ্যেই কনসেপ্ট লুকিয়ে আছে। আমাকে যে যে জিনিসটা 5 আছে, মানে ভগ্নাংশের নিচে যে জিনিসটা দেওয়া আছে, ভগ্নাংশের নিচে কি দেওয়া আছে, 5 দেওয়া আছে, এই 5-এর 2/5 যদি বের করতে চাই, তাহলে আমি কত পাবো? 2। পেলাম কিনা? তাহলে নিচে যে জিনিসটা দেওয়া আছে তার 2/5 হলো উপরেরটা। বোঝা গেছে? তাহলে যদি আরো ভালো করে বুঝাই আমি তোমাদেরকে, কারণ কনসেপ্ট বুঝতেই হবে। যদি আমি বললাম 3/4 একটা ভগ্নাংশ দিলাম, কেউ তোমাকে 10-এর 7 দিয়ে দিল, কেউ তোমাকে 15-র 13 দিয়ে দিল, কেউ তোমাকে 20-র 18 দিয়ে দিল। তাহলে প্রথম ভগ্নাংশ দিয়ে কি বুঝবে? প্রথম ভগ্নাংশ থেকে কি বুঝবে? প্রথম ভগ্নাংশ কিন্তু তোমাকে বুঝতে হবে, এই যে নিচে যে ভ্যালুটা দেওয়া আছে 4, সেই 4-এর 3/4 হলো উপরেরটা, অর্থাৎ 3। 10 যে দেওয়া আছে, 10 যদি সম্পূর্ণ ভ্যালু হয়, তাহলে সেই ভগ্নাংশের সেই সম্পূর্ণ ভ্যালুর 7-এর 10 বলতে তুমি কি বুঝবে? 7কে বুঝবে। কেউ যদি তোমাকে এই ভগ্নাংশটা প্রোভাইড করে দেয়, আর যদি বলে এই 15-র 13-র 15 বলতে তুমি কি বোঝো, তাহলে তুমি উপরেরটাকে বুঝবে। কেউ যদি তোমাকে এই ভগ্নাংশটা প্রোভাইড করে দেয়, আর যদি বলে 20-র 18 বলতে তুমি কি বোঝো, তাহলে তুমি উপরেরটাকে বুঝবে। বোঝা গেল? ঠিক আছে, বোঝা হয়ে গেলে আমি মুছে দিই। এবার কি বলেছে দেখো, আমি যে এই জিনিসটা নেওয়া আছে না, এই জিনিসটা নিয়ে আমি ক্যালকুলেট করব না, প্রথম কথা। কারণ এই জিনিসটা নিয়ে আমি ক্যালকুলেট করব না, আমার মেন টার্গেট হবে এখানে যে ভগ্নাংশটা দেওয়া আছে, সেই ভগ্নাংশটা আমার মেন টার্গেট হবে। তাহলে যদি তাই হয়, 2/5 বলতে আমরা কি বুঝি? ভালো করে ভাবো, 2/5 বলতে আমি কি বুঝি? যে 5 যদি সম্পূর্ণ জিনিস হয়, তাহলে 2 হচ্ছে তার 2/5। এবার কি বলেছে? হি সোল্ড 2/5 অফ দেম এট 13% প্রফিট। সে 2/5 13% প্রফিটে বিক্রি করেছে। অর্থাৎ সম্পূর্ণটা জিনিসটাকে যদি আমি 5 মনে করি, সম্পূর্ণ জিনিসটা এটা যদি আমার ফুল আইটেম, বা ফুল না, ধরো টোটাল আইটেম হয়, তাহলে তার 2/5 বলতে আমি কাকে বুঝবো? উপরেরটাকে বুঝবো। এবার কি বলেছে, এই যে দুটো আইটেম, সেটাকে সে 13% প্রফিটে বিক্রি করেছে। 13% প্রফিটে যদি বিক্রি করে, তাহলে আমি 13% প্রফিটে যদি দুটো জিনিস বিক্রি করি, তাহলে আমি 26 টাকা পেতে পারি। দেখো বুঝতে পারছো কি পারছো না? তাহলে বলেছে বাদ বাকি আইটেমকে সে কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করবে। আমার যদি টোটাল 5টা আইটেম থাকে, এবং যদি দুটো আইটেম আমার বিক্রি করা অলরেডি হয়ে যায়, তাহলে বাদ বাকি আমার কাছে কটা আইটেম পড়ে আছে? 3টা। তাহলে বলেছে সেই বাদ বাকি 3টা আইটেমকে সে কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করলে ওভারঅলে কত হবে? 19% প্রফিট হবে। তাকে বলেছে তুমি দুটো জিনিসকে দুটো পার্টে ভেঙে বিক্রি করো, কিন্তু ওভারঅলে তুমি 19% প্রফিট ইনকাম করো। তাহলে যদি ওভারঅলে তুমি 19% ইনকাম করতে চাও, তার মানে কি তোমার কি বলেছে ওরা লাস্টের কথায়? বলেছে তুমি ওভারঅল অর্থাৎ সম্পূর্ণ আইটেমকে বিক্রি করে তুমি 19% প্রফিট আর্ন করো। তাহলে সম্পূর্ণ জিনিস কটা আছে? 5টা জিনিস আছে। এই 5টা জিনিসকে বিক্রি করে তোমাকে 19% প্রফিট ওরা আর্ন করতে বলেছে। যদি তাই হয়, 5টা জিনিসকে যদি তুমি 19% প্রফিটে বিক্রি করো, তাহলে তুমি কত টাকা পেতে পারো? 95 টাকা পেতে পারো। ভালো করে ভাবো। তাহলে দেখো, এই যে ভালো করে দেখো, এই জিনিসটা আর এই জিনিসটা যোগ করেই না, এই দুটো পার্টকে যোগ করেই না সম্পূর্ণ পার্ট পাওয়া যাবে। তাহলে সম্পূর্ণ জিনিসটাকে যদি তুমি বিক্রি করে, ভালো করে দেখো, সম্পূর্ণ জিনিসটাকে যদি তুমি বিক্রি করে 95 টাকা পাও, এবং প্রথম পার্টটাকে বিক্রি করে যদি 26 টাকা পাও, তাহলে সেকেন্ড পার্টটাকে তুমি কত টাকায় বিক্রি করলে এই দুটোকে যোগ করলে 95 হবে? বলো। তাহলে কত টাকায় বিক্রি করলে? তাহলে কি করতে হবে? এটা এখানে এমন একটা জিনিস বসাতে হবে যাতে করে এই দুটোকে যোগ করলে 95 হয়। সেই জিনিসটা কি করে পাবো? 1-এর জিনিস বিয়োগ করে পাবো। তাহলে কত হবে? 6 আছে 15 হবে, 9 হলে হাতে থাকলো 3, তার মানে কত? এখানে 69। দেখো তাহলে কি পেলাম?
যদি আমি এখান থেকে পেলাম প্রথম পার্টে কত টাকা হয় 26 টাকা, আর এখান থেকে পেলাম দুটো মিলিয়ে সম্পূর্ণতে কত পাই 95 টাকা, তাহলে মিডিলেরটাই কত টাকা পাবো? কারণ কি এই প্রথম পার্ট আর দ্বিতীয় পার্ট যোগ করলেই তো তৃতীয় পার্ট পাবো আমি। তাহলে কত টাকা পাবো? 69 টাকা। 69 26 যোগ করে দেখো 95 হচ্ছে। তাহলে এবার এখানে আসো, এবার কি বলেছে, থামো থামো একটু, এখানে স্পিকারের গন্ডগোল হয়ে গেছে, অনেক কিছুর ব্যাপার থাকে তো। দেখো এখানে আমি তাহলে এবার বুঝে গেছো, তাহলে এখানে আমি কাকে বসালে 69 পাবো? এখানে যদি আমি 23কে বসিয়ে দেই তাহলে তো 3 23 69 হয়। তাছাড়া তুমি 3কে 69 দিয়ে ভাগ করে দেখো 23ই আছে। তাহলে কি হয়েছে? তাহলে তুমি কি বুঝতে পারলে যে এখানে 23% তাকে দ্বিতীয় আইটেমটার উপরে বিক্রি করলে তাকে ওভারঅলে 19% প্রফিট পাওয়া যাবে। ভালো লাগলো কনসেপ্টটা? আরো আমি পরের অঙ্কটা করি, তাহলে আরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখো কি বলেছে, বুঝতে পেরেছো কিনা দেখো। 23% হবে রিকোয়ার্ড আনসার আমাদের। ঠিক আছে, বুঝে গেছো? মুছে দিই। দেখো কি বলেছে, এ শপকিপার পারচেস ফিউ আর্টিকেলস। একটা শপকিপার কিছু আর্টিকেলস কিনে নিয়ে এসছে, সে 2/7 15% প্রফিটে বিক্রি করেছে। বলেছে যে বাদ বাকি অংশ সে কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করলে ওভারঅল সব কিছুর উপরে সে 10% প্রফিট পাবে। বোঝা গেছে? সবগুলো আইটেমের উপরে 10% প্রফিট পাবে। তাহলে যদি তুমি ভালো করে ভাবো, যদি আমি 2/7 এই ভগ্নাংশটা ওরা প্রোভাইড করে দিয়েছে, আমাদেরকে বলে দিয়েছে, তাহলে যদি আমি ভাবি যে প্রথমে কি বলেছে, হি সোল্ড 2/7 অফ 15% প্রফিট, তাহলে 7টাকে যদি আমি টোটাল আইটেম ভাবি, এটাকে যদি মনে করি এটাই আমার টোটাল আইটেম, আমি এই যে এই ভ্যালুটা দেওয়া আছে এই ভ্যালুটার কথা ভাবলামই না, আমি ভাবলাম যে 7টাই আমার টোটাল আইটেম। তাহলে কি বলেছে, 2/7 15% প্রফিটে বিক্রি করো। তাহলে 7-এর 2/7 বলতে তোমাকে কি বুঝাইছে এই ভগ্নাংশতে? 2কেই বুঝায়। তাহলে 2কে সে কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করতে বলেছে? 15% প্রফিটে বিক্রি করতে বলেছে। তো যদি দুইটা জিনিস সে 15% প্রফিটে বিক্রি করে তাহলে সে 30 টাকা পেতে পারে। তাহলে বলেছে বাদ বাকি জিনিসগুলোকে সে কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করবে, এটাই আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে বাদ বাকি জিনিস আর কটা আছে? 7টা যদি টোটাল আইটেম হয়, দুটো জিনিস তো তুমি অলরেডি প্রথম পার্টে বিক্রি করে দিয়েছো, তাহলে তোমার কাছে আছে কয়টা আইটেম? 5টা আইটেম। তোমাকে বলেছে এই 5টা আইটেম কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করলে সে ওভারঅল কত পার্সেন্ট? 10% প্রফিট পাবে। তাহলে যদি ওভারঅল কথা হিসাব করি, ওভারঅল আমাদের কাছে কয়টা আইটেম আছে? দুটো আইটেম প্রথমটায়, 5টা আইটেম দ্বিতীয়টায়, 7টা আইটেম। তাছাড়াও তুমি ওভারঅল টোটাল আইটেম 7ই ধরেছো। তাহলে 7কে 7টা জিনিস বিক্রি করে সে ওভারঅল 10% প্রফিট পেতে চাইছে। তাহলে যদি ওভারঅল 10% প্রফিট পেতে চায়, তাহলে এখানে আমি 10 বসিয়ে দেবো। তাহলে এখানে কত পাবো? 70। তাহলে দেখো এই দুটো জিনিসকে, প্রথম জিনিসটাকে বিক্রি করে সে 30 টাকা পেয়েছে এবং দুটো জিনিসকে বিক্রি করে সে 70 টাকা পেয়েছে। তাহলে মাঝখানে জিনিসটাকে অবশ্যই তাকে 40 টাকায় বিক্রি করতে হবে, আদারওয়াইজ সে 70 টাকা গেইন করবে কিভাবে? প্রশ্ন তো থেকেই যায়। সুতরাং যদি 70 টাকা তাকে প্রথম জিনিসটা বিক্রি করে 30 টাকা এবং দুটো সবগুলো জিনিসকে বিক্রি করে 70 টাকা হয়, তাহলে তাকে মিডিলের জিনিসটাকে 40 টাকা বিক্রি করতেই হবে, আদারওয়াইজ তার প্রফিট পার্সেন্ট সে পাবেই না। সুতরাং যদি এখানে যদি আমরা ভালো করে ভাবো, এখানে আমাকে 40 পেতে হবে, 5-এর সামনে কি এমন পার্সেন্টেজ গুণ করলে আমি 40 পাবো? তুমি বলে দেবে 8%। সুতরাং এইটাই হবে আমার রিকোয়ার্ড আনসার। এটাই তো আমাকে ওরা নির্ণয় করতে বলেছে যে দ্বিতীয় পোর্শনটাকে, দ্বিতীয় পার্টটাকে কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করতে হবে। দ্বিতীয় প্রফিটটাকে 8% প্রফিটে বিক্রি করতে হবে। আদারওয়াইজ তুমি যদি অন্য কোনো মেথডে করতে যাও অঙ্কটাতে, এমন সমস্যায় পড়বে। কারণ কি, তোমাকে এই যে বড় বড় ভ্যালুগুলো বলে দিয়েছে, এর 2/5 বের করতে হবে এবং প্রথম পার্টে সে 2/5 বের করতে হবে এবং সেটাকে 13% প্রফিট বের করতে হবে এবং দ্বিতীয় অংশটাকে x% প্রফিট মনে করে সেইটাকে কি করতে হবে? x% ক্যালকুলেট করতে হবে। তারপরে দুটোকে যোগ করতে হবে, দুটোকে যোগ করে সমীকরণের এক পাশে রাখতে হবে এবং সমীকরণের অপর পাশে কাকে রাখতে হবে? এই যে টোটাল জিনিসটা আছে সেই টোটাল জিনিসটার 90%কে অপর পাশে রাখতে হবে এবং সেটাকে ক্যালকুলেট করে x এর মান বের করে নিয়ে আসতে হবে। সুতরাং এটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। সুতরাং কষ্ট করে হলেও আমার এই যে দেওয়ার এই প্রসেস, এই কনসেপ্টটাকে নেওয়ার চেষ্টা করো। চলো বোর্ডে দেখো, আরো এই রিলেটেড আমি দুটো অঙ্ক টুকে দিয়েছি, ফটাফট করে নিই। কি বলেছে? এ শপকিপার পারচেস ফিউ আর্টিকেলস, এত টাকায় কিনেছে, ওটা তো আমাদের দেখার দরকার নেই। হি সোল্ড 3/7 অফ দেম এট 30% প্রফিট। সে কি বলেছে? 3/7 30% প্রফিটে বিক্রি করেছে।
ক্যালকুলেট দ্য পার্সেন্ট অফ প্রফিট অর লস হুইচ হি মাস্ট সেল দ্য রিমেনিং, বাদ বাকি জিনিসটাকে সে কত পার্সেন্ট প্রফিটে অথবা লসে বিক্রি করলে হি মে গেন 10% প্রফিট ওভারঅল, সে ওভারঅল 10% প্রফিট পেতে পারে। অর্থাৎ আগের বার আমাদেরকে এখানে প্রফিটও বেরোতে পারে, লসও বেরোতে পারে, তার জন্য এখানে বলেছে প্রফিট অর লস। এগুলো যদি নাও বলে দেওয়া থাকে তাও আমি কিন্তু ওখান থেকে বুঝে যাব সহজেই। সুতরাং দেখো কি বলেছে, 3/7 যদি আমি সম্পূর্ণ ভগ্নাংশের সাথে 3 দেওয়া আছে, তাহলে আমি সম্পূর্ণ জিনিসটাকে, সম্পূর্ণ আইটেমকে যদি 7 মনে করি, সে কি করেছে 3/7 অর্থাৎ 3কে সে কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করেছে, 30% প্রফিটে বিক্রি করেছে, তাহলে সে কত টাকা পাবে, 90 টাকা পাবে। বোঝা গেছে? এবং ক্যালকুলেট দ্য পার্সেন্ট অফ প্রফিট অর লস হি মাস্ট সেল দ্য রিমেনিং, সে বলেছে সে বাদ বাকি জিনিস আইটেমগুলিকে কত টাকায় বিক্রি করবে। তাহলে 7টা যদি টোটাল আইটেম হয়, 3টা আইটেম সে বিক্রি করে ফেলেছে, তাহলে তার কাছে আর পড়ে আছে 4টা আইটেম। সে 4টা আইটেমকে কত টাকা, কত পার্সেন্টে বিক্রি করলে কত টাকা কি পাবে সেটা পরের কথা হলো। এবার কি বলেছে, সে ওভারঅল 10% প্রফিট পাবে, ওভারঅল 10% প্রফিট পাবে। তাহলে সে বলেছে সে টোটাল 7টা আইটেমের মধ্যে কত পার্সেন্ট, ওভারঅল 10% প্রফিট পাবে। তাহলে ওভারঅল সম্পূর্ণ আইটেম বিক্রি করে সে 70 টাকা গেইন করবে। তাহলে যদি 70 টাকা গেইন করে, আর যদি প্রথম জিনিসটা বিক্রি করে সে 90 টাকা গেইন করে ফেলে, তাহলে দ্বিতীয় জিনিসটাকে অবশ্যই সে লসে বিক্রি করেছে। ভালো করে ভাবো, যে সে যদি প্রথম অংশটুকু বিক্রি করে যদি 90 টাকা গেইন করে, এবং পরবর্তীকালে দেখলাম আমি সম্পূর্ণ জিনিসটাকে বিক্রি করে সে 70 টাকা গেইন করলো, তাহলে মিডিলের পোর্শনে যে আছে, যে 4টা আইটেম আছে, সেই 4টা আইটেমকে অবশ্যই সে লসে বিক্রি করেছে। আদারওয়াইজ প্রথম জিনিসটা বিক্রি করেই সে 90 টাকা পেয়ে গেছিল, কিন্তু সম্পূর্ণ জিনিস বিক্রি করে সে 70 টাকা পায় কি করে? তাহলে অবশ্যই এখানে লস করেছে। তাহলে এখানে কত বসাবো, -20। তাছাড়া 90কে কি এমন করলে 70 পাওয়া যায়, তুমি যদি এত কিছু না বোঝো, 90কে কি এমন করলে 70 পাওয়া যায়, 90 থেকে 20 বিয়োগ করলেই 70 পাওয়া যায়। তাহলে যদি 70 পাওয়া যায়, তাহলে দেখো মিডিল পোর্শনে পেয়ে গেছি -20, তাহলে 4-এর পরে কাকে এমন বসালে -20 পাওয়া যাবে? তুমি বলবে -5 বসিয়ে দাও। তাহলে আমি সেই কথা মতো -5 বসিয়ে দিলাম, -5 বসিয়ে দিলাম। তাহলে ওভারঅল, তাহলে দ্বিতীয় পার্টটুকুকে ভালো করে ভাবো, তাহলে দ্বিতীয় পার্টটুকুকে অবশ্যই তাকে 5% লসে বিক্রি করতে হবে। দেখো বুঝতে পেরেছো কিনা? বোঝা হয়ে গেলে লাস্টের অঙ্কটা করাই, 5 নম্বরেরটা কি বলেছে, এ শপকিপার পারচেজ ফিউ আর্টিকেলস, একজন দোকানদার কিছু আইটেম কিনে নিয়েছে, যার মধ্যে 3/4 সে 20% প্রফিটে বিক্রি করেছে, এবং দ্য রিমেইনিং আর্টিকেলস অ্যাট কস্ট প্রাইস, এবং বাদ বাকি যে অংশটুকু রয়েছে সেটাকে কস্ট প্রাইসে বিক্রি করেছে। ফাইন্ড ওভারঅল প্রফিট অর পার্সেন্ট, তাহলে ওভারঅল প্রফিট পার্সেন্ট বিক্রি বের করতে বলেছে। তাহলে এই অঙ্কটা টুকে নিয়ে আগে বোঝো। তাহলে আমি কি বলেছি তার আগে আমি একটু বুঝিয়ে দিই, যে কোনো জিনিসকে প্রফিট আর লস যেহেতু আমি করাইনি, তাও আমি একটু বলে দিই, কোনো জিনিসকে কস্ট প্রাইসে বিক্রি করা মানে কি, আমি যে টাকায় কিনে এনেছি সেই টাকায় বিক্রি করেছি, তার মানে কি আমার কিন্তু কোনো প্রফিটও হয়নি, কোনো লসও হয়নি। সুতরাং আমার গেইন পার্সেন্ট আর লস পার্সেন্ট 0। বোঝা গেছে কস্ট প্রাইসে বিক্রি করা মানে কি? তাই যদি বুঝে থাকো, তাহলে কি বলেছে এ শপকিপার, তাহলে ভগ্নাংশটাকে লিখে ফেলি 3/4, দেখতে পাচ্ছ ভগ্নাংশ 3/4। তাহলে কি বলেছে, সে 3/4 অংশকে 20% প্রফিটে বিক্রি করেছে। 3/4, 4-এর 3 অংশ মানে কি 3, সে 3কে কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করেছে, 20% প্রফিটে বিক্রি করেছে, দিয়ে কত পেয়েছে, 60 টাকা। এবং কি বলেছে, এন্ড দ্য রিমেইনিং আর্টিকেলস এট কস্ট প্রাইস, এবং বাদ বাকি যতগুলো আইটেম পড়ে থাকলো সেটাকে কস্ট প্রাইসে বিক্রি করেছে। তাহলে 4টা আইটেম, সম্পূর্ণ আইটেম 4, তার মধ্যে 3টা আইটেম বিক্রি করা হয়েছে, তাহলে রিমেইনিং আইটেম কয়টা, একটা। একটাকে সে কস্ট প্রাইসে বিক্রি করেছে। আর তোমাদেরকে আমি এখনই বললাম কস্ট প্রাইস মানে হচ্ছে, কস্ট প্রাইসে বিক্রি করা মানে 0% প্রফিট অর লস। তাহলে এখান থেকে পেলাম কত, 0। তাহলে তোমাকে এবার কি বের করতে বলেছে, ওভারঅল প্রফিট পার্সেন্ট। এতদিন পর্যন্ত ওভারঅল বের করতে বলতো না, এখন তোমাকে ওভারঅল প্রফিট পার্সেন্ট বের করতে বলেছে। তাহলে ওভারঅল প্রফিট পার্সেন্ট তুমি কি করে বের করবে? ওভারঅল বের করা মানে কি, ওভারঅল 4টা আইটেম, তাই 4 দিয়ে দিলে এখানে কি এমন বসালে কি হবে, যে ওভারঅল প্রথমটা বিক্রি করে 60 টাকা পেয়েছো, লাভ করেছো, দ্বিতীয়টা বিক্রি করে তুমি কস্ট প্রাইসে বিক্রি করেছো, তার জন্য তুমি লাভও করোনি, লসও করোনি, তাহলে দুটো জিনিস বিক্রি করে তুমি 60 টাকা গেইন করেছো। তাহলে কাকে বসালে, 4-এর সঙ্গে কাকে বসালে এখানে 60 পাবো? তুমি বলবে 15%কে বসিয়ে দাও। তোমাদের কথা মতো আমি এখানে 15%কে বসিয়ে দিলাম। তাহলে আমার ওভারঅল প্রফিট পার্সেন্ট কত হলো, 15%। সুতরাং তোমাদেরকে ভালো করে বোঝো কি বলেছি, তোমাদেরকে আমি আঘাত করব ঠিকই, কিন্তু ব্যথা লাগবে না। অর্থাৎ
আমি তোমাদেরকে সিকোয়েন্স অনুযায়ী এমন একটা পজিশনে পার্সেন্টেজ চ্যাপ্টারে এমন একটা পজিশনে পৌঁছে নিয়ে যাব, তুমি মনে মনে বললেও, কমেন্ট বক্সে তো বলো না, মনে মনে থ্যাংক ইউ বললেও বলতে হবে। তো সুতরাং দেখো বুঝতে পেরেছো কিনা এই মেথডটা। চলো এই কনসেপ্টের পরে আরো দুটো অঙ্ক করাই। দেখো কনসেপ্টের প্রথমে যে অঙ্কটা লেখা আছে সম্ভবত 7 নম্বর অঙ্ক, অরের টেস্ট কনসিস্টিং 130 কোশ্চেন। কোনো একটা পরীক্ষা হচ্ছে যেখানে 130টা কোশ্চেন আছে। রাম আনসার 40% অফ দ্য, এক মিনিট, রাম আনসার 40% অফ দ্য ফার্স্ট 65 কোশ্চেন্স কারেক্টলি। রাম কি করেছে, প্রথম 65টা কোশ্চেনের, 130টা কোশ্চেন আছে তো, প্রথম 65টা কোশ্চেনের 40% ঠিকঠাক আনসার দিয়েছে, কারেক্টলি আনসার দিয়েছে। অ্যান্ড হোয়াট ইজ দ্য পার্সেন্ট অফ দ্য নেক্সট 65, এখানে দা করে দাও, দি আর না দা, পার্সেন্ট অফ দ্য নেক্সট 65 কোশ্চেন্স ডাজ সি নিড টু আনসার কারেক্টলি অন দ্য ইন্টার এক্সাম টু গেট 60%। কি বললো ভালো করে ভাবো, অঙ্কটা লিখে নিয়ে ভালো করে পড়ো, দেখো কি বলতে চেয়েছে। বলেছে কি বলেছে, একটা টেস্টে 130টা কোশ্চেন আছে, যেখানে দুটো পার্টে কোশ্চেনগুলো ভাগ করা হয়েছে, 65টা। রাম কি করেছে, প্রথম পার্ট থেকে 40% কারেক্ট অ্যান্সার দিয়েছে। এবার তোমাকে জানতে চেয়েছে পরের পার্টে সে কত পার্সেন্ট কারেক্ট অ্যান্সার দিলে ওভারঅল সে 60% কারেক্ট অ্যান্সার দেওয়া হবে, অর্থাৎ ওভারঅল সে 60% পাবে। তাহলে পরীক্ষাটায় তুমি ভালো করে ভাবো, 130টা কোশ্চেন ছিল, 130টা কোশ্চেন যদি হয় তাহলে প্রথম পার্টে কটা কোশ্চেন ছিল, 65টা কোশ্চেন ছিল। দ্বিতীয় পার্টে কয়টা ছিল কোশ্চেন, 65টা। এবার এই 130 65 নিয়ে যদি তুমি হিসাব করতে শুরু করো, অনেক বড় ক্যালকুলেশন হবে। বুদ্ধি করলাম, এই 65কে কেটে দিলাম, 65 এই 65 কেটে দিলাম 65, অর্থাৎ প্রথম পার্টে মনে করলাম একটা কোশ্চেন আছে, দ্বিতীয় পার্টে মনে করলাম একটা কোশ্চেন আছে। তাহলে ওভারঅল 130টা কোশ্চেন আর নেই, ওভারঅল এখন দুটো কোশ্চেন আছে। দেখো জিনিসকে ছোট করছি কিভাবে, শেখো। তাহলে কি বলেছে, এবার কি বলেছে, প্রথম পার্টে সে 40% কারেক্ট অ্যান্সার দিয়েছে, অর্থাৎ প্রথম পার্টে একটা কোশ্চেন ছিল, সে 40% কারেক্ট অ্যান্সার দিয়েছে। তাহলে সেখান থেকে সে কত গেইন করেছে, 40 মার্কস গেইন করেছে। এবং পরের পার্টে একটা কোশ্চেন, পরের পার্টেও একটা কোশ্চেন আছে, দেখো পরের পার্টেও একটা কোশ্চেন আছে, একটা কোশ্চেন সে কত পার্সেন্ট কারেক্ট অ্যান্সার দেবে, যাতে করে সে কত পাবে সেটা জানি না। এবার কি জানি আমরা, ওভারঅল সম্পূর্ণ 130টা কোশ্চেন, অর্থাৎ এখন তো আমার সম্পূর্ণ 130টা কোশ্চেন নেই, সেটা ছোট করে সম্পূর্ণ মানে দুটো কোশ্চেন বানিয়ে দিয়েছি। তাহলে সম্পূর্ণটার উপরে 60% কারেক্ট অ্যান্সার দিয়েছে। তাহলে প্রথম সম্পূর্ণটার উপরে 60% যদি দিতে হয়, তাহলে সে কত মার্কস ক্যারি করবে, 120 মার্কস ক্যারি করবে। তাহলে ভালো করে ভাবো, 120 মার্কস যদি সে ক্যারি করে, তাহলে কি এমন এখানে বসালে, কারণ দুটো পার্ট, এই যে প্রথম অংশ দ্বিতীয় অংশকে যোগ করলেই তো সম্পূর্ণ অংশ পাওয়া যাবে। তাহলে 40-এর সঙ্গে কি এমন যোগ করলে 120 পাওয়া যাবে, তুমি বলবে 80 যোগ করে দাও। 80 যদি যোগ করি, তাহলে কি এমন পার্সেন্টেজ ভ্যালু এখানে কি বসালে এখানে 80 হয়ে যাবে, তুমি বলবে এখানে 80% বসিয়ে দাও। তাহলে কি হবে, একের সঙ্গে 80% গুণ করলে 80 হয়। তাহলে তুমি কি বলবে, যে সেকেন্ড পার্টের উপরে তাকে 80% আনসার কারেক্টলি দিতে হবে। দেখো জিনিসটাকে কত সহজে ভাবা যেতে পারে, দেখে নাও। যদি ভাবা হয়ে থাকে তাহলে পরের কোশ্চেনটা ফটাফট আমি করে দিই। দেখো এই লজিকগুলোকে, এই যে লজিক শিখছি আমরা, সেগুলোকেই কাজে লাগাবো। কি করে কাজে লাগাচ্ছি সেগুলো শেখো। কি বলেছে, এ ম্যান স্পেন্ডস 37.5% অফ হিজ ইনকাম, একজন মানুষ তার ইনকামের 37.5% স্পেন্ড মানে খরচ করে দেয়। খরচের আরেক নাম কি, এক্সপেন্ডিচার করাও মানে হচ্ছে খরচ। কি বলেছে, যদি তার ইনকাম এবং এক্সপেন্ডিচার, ইফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার আর ইনক্রিজড বাই 12% অ্যান্ড 15% রেসপেক্টিভলি, যদি তার ইনকাম এবং এক্সপেন্ডিচার খরচ যদি 12% এবং 15% যথাক্রমে বেড়ে যায়, অর্থাৎ ইনকাম বাড়লো 12%, খরচ বাড়লো 15%, তাহলে কি বলেছে, দেন ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন সেভিংস। তাহলে সেভিংসে কিরকম পার্সেন্টেজ চেঞ্জ হবে, সেভিংসে কিরূপ পরিবর্তন আসবে, এটা তোমাকে বের করতে বলেছে। দেখো তাহলে এবার 37.5 মানে, ভালো করে ভাবো, 37.5 না, 37.5 মানে তুমি কি জানো, 3/8 জানো কিনা, এটা জানো। এবার কি বলেছে, এ ম্যান স্পেন্ড 37.5% অফ হিজ ইনকাম, একজন মানুষ 37.5% খরচ করে দেয়, অর্থাৎ 8 টাকা যদি তার ইনকাম
হয় তাহলে সে খরচ করে দেয় 3 টাকা, অর্থাৎ এটা তার এক্সপেন্ডিচার। ইনকাম যদি 8 টাকা করে 3 টাকা খরচ করে দেয়, অর্থাৎ ইনকাম 8 টাকা করে এক্সপেন্ডিচার 3। তাহলে তুমি বলো দেখি আমাকে সেভিংস কত? তুমি অনায়াসে বলে দিতে পারবে সেভিংস হচ্ছে 5, কারণ ইনকাম 8 এক্সপেন্ডিচার 3, তাহলে সেভিংস তো 5 হবেই। এই কথাগুলোই তো প্রথম থেকেই বলছি। সুতরাং এবার কি বলেছে যে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার আর ইনক্রিজড বাই 12% অ্যান্ড 15% রেসপেক্টিভলি। ইনকাম কত পার্সেন্ট বেড়ে গেছে? ইনকাম কত পার্সেন্ট বেড়ে গেছে? এবার ভালো করে ভাবো, আমাকে একটা জিনিস বলো দেখি, এক্সপেন্ডিচার আর সেভিংস, এক্সপেন্ডিচার আর সেভিংস, খরচ এবং তুমি যত টাকা জমিয়ে রেখেছো সেটা যোগ করলেই না তোমার ইনকাম পাওয়া যাবে? ভালো করে ভাবো এই জিনিসটাকে, বুঝতে পারলে একদম ইজি হয়ে যাবে। তুমি যত টাকা খরচ করেছো আর যত টাকা জমিয়ে রেখেছো তত টাকাই তো তোমার ইনকাম হবে, সেই দুটোকে যোগ করলেই তো তুমি ইনকাম পাও। এটা অনেক বলেছি, সুতরাং কনসেপ্ট ক্লিয়ার হয়েই যাওয়ার কথা। তাহলে ভাবো, এক্সপেন্ডিচার 15% বেড়ে গেছে, অর্থাৎ আমার এখানে এক্সপেন্ডিচার কত দেখো 3, এক্সপেন্ডিচার সমান সমান 3, 3 কি করেছে 15% বেড়ে গেছে। তাহলে বলে যদি যায় তাহলে আমি এখান থেকে কত পাবো এক্সপেন্ডিচার 45। সেভিংস বলেছে, তোমাকে নির্ণয় করতে বলেছে সেভিংস কত পার্সেন্ট চেঞ্জ হবে, সেভিংস এর পরিবর্তন কেমন আসবে, অর্থাৎ সেভিংস মানে 5, এখানে কি আসবে এবং এখানে কি আসবে, এখানে কত পার্সেন্ট আসবে, এটাই তোমাকে নির্ণয় করতে বলেছে। এবং কি বলেছে ইনকামও কি বলেছে 12% বেড়ে গেছে, অর্থাৎ ইনকাম মানে কত 8, 8 কি করেছে 12% বেড়ে গেছে, তাহলে কত হয়ে গেছে 96। তাহলে ভাবো কি এমন বসালে, কি এমন এখানে বসালে, কারণ কি এক্সপেন্ডিচার সেভিং যোগ করলে ইনকাম পাওয়া যায়, তাহলে ভাবো 45 এর সঙ্গে কি যোগ করলে 96 পাওয়া যায়, তুমি বলবে 51, কারণ 96 থেকে 45 বিয়োগ করে দাও 51 আসে। তাহলে তুমি ভাবো 5-এর সঙ্গে কি এমন গুণ করলে 51 আসবে, তুমি বলবে সরাসরি তো পাচ্ছি না, কিন্তু 51/5 বসিয়ে দাও, তাহলে 5 আর 5 কেটে যাবে, 51 থাকবে, কারণ 5 দিয়ে তো 51কে ভাগ করা যায় না, সরাসরি তো পাবো না, তাহলে কত হবে 51/5। তাহলে সেভিংসকে 51/5% কি করতে হবে, বাড়াতে হবে। 51/5 মানে কি 10⁻1/5% বাড়াতে হবে। দেখো বুঝতে পেরেছো না? একই লজিক আমি বারবার করে কাজে লাগাবো, দেখো বুঝতে পারছো কিনা। আশা করি যে টাইপটা করালাম সেটা তোমরা অলরেডি বুঝে গেছো। তো এখন দেখো আমি একটা নতুন টাইপ করাচ্ছি, তো তোমরা বুঝতে পারবে আশা করি। দেখো কি বলেছে, কি বলেছে দেখো, একটা সংখ্যাকে 3-এর 5 দিয়ে গুণ করার কথা, নাকি বলেছে স্টুডেন্ট মাল্টিপ্লাই এ নাম্বার 3-এর 5 ইনস্টেড অফ 5-এর 3। কোনো একটা ছাত্র কোনো একটা সংখ্যাকে 3-এর 5-এর পরিবর্তে 3-এর 5 ইনস্টেড অফ 5-এর 3, এই ইনস্টেড অফ পরে যেটা লেখা আছে, ইনস্টেড অফ এর পরে যেটা লেখা আছে সেটা দিয়ে গুণ করার কথা ছিল, সেটা হচ্ছে অরিজিনাল, এবং এইটা দিয়ে গুণ করে ফেলেছে। এই স্টুডেন্ট মাল্টিপ্লাইড এ নাম্বার, কোনো একটা স্টুডেন্ট কোনো একটা সংখ্যাকে 5-এর 3 দিয়ে গুণ করার কথা ছিল, কিন্তু ভুলক্রমে 3-এর 5 দিয়ে গুণ করে ফেলেছে। যারা ইংলিশে স্ট্রং তারা সহজেই বুঝে যাচ্ছ। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইরর ইন হিজ ক্যালকুলেশন, তাহলে তার ক্যালকুলেশনে পার্সেন্টেজ ইরর কত আসবে, অর্থাৎ এই ক্যালকুলেশনটা করার সময় তার পার্সেন্টেজ শো করে। তাহলে ইনস্টেড অফ, ইনস্টেড অফ এর পরে যেটা লেখা আছে এই যে এই ভগ্নাংশটা, অরিজিনালি 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 কি কথা ছিল, কথা ছিল 5-এর 3 দিয়ে গুণ করার কথা ছিল, কিন্তু ভুলক্রমে সে 3-এর 5 দিয়ে গুণ করে ফেলেছে, এটা হচ্ছে ফলস। ভুল করে সে 3-এর 5 দিয়ে গুণ করে ফেলেছে, বোঝা গেছে? তাহলে দেখো এবার সংখ্যাটা যদি আমি মনে করব, দেখো দুটো ভগ্নাংশ দেওয়া আছে, সংখ্যাটাকে কি মনে করব, এই যে 3 আর 5 মানে হর দুটো যেটা দেওয়া আছে, মেন যে সংখ্যাটার ওরা বলে দেয়নি সেই সংখ্যাটাকে আমি কত মনে করব, এই যে যেখানে হর দুটো দেওয়া আছে তাদের লসাগুকে মনে করব। তাহলে মেন সংখ্যাটা কত 15, এই 15কে অরিজিনালি অরিজিনালি 3-এর 5 দিয়ে গুণ করতাম যদি, তাহলে আমরা পেতাম কত 25, কিন্তু ফলস মানে ভুলক্রমে এই 15কে আমরা 5-এর 3 দিয়ে গুণ করে ফেলেছি, তার জন্য আমরা কত পেয়েছি 9।
তাহলে আমার ক্যালকুলেশন, আমি যদি ঠিকঠাক ক্যালকুলেশন করতাম তাহলে পেতাম আমি 25, কিন্তু আমি ভুল ক্যালকুলেশন করেছি, তার জন্য পেয়েছি আমি 9। তাহলে নিশ্চয়ই কোনো আমি ইরর করেছি, কতখানি ভুল করেছি, নাকি আমি 16 কম লিখে ফেলেছি। তাহলে পার্সেন্টেজ অফ ইরর, ইরর পার্সেন্টেজ তোমাকে বের করতে বলেছে না, ইরর পার্সেন্টেজ কত হবে। তাহলে আমি কত ভুল করে লিখে দিয়েছি, 16 কম লিখে ফেলেছি। কার থেকে কম লিখেছি, 25-এর থেকে কম লিখেছি, ইন্টু 100। এইটা মানে কত, 4-25 100, 4-64%। তাহলে কি তোমার এখানে এরকম ভাবে পার্সেন্টেজ ইরর ক্যালকুলেশন পরীক্ষায় দেয়, তো তোমাকে বলতে হবে যদি ডিক্রিজ ইনক্রিজ, তাহলে তো এখান থেকে বুঝে গেলা যে ডিক্রিজ করবে, আমি ভুল করেছি, ভুল করে কম করেছি, তার মানে ডিক্রিজ। আর কত পার্সেন্ট, ইরোর কত, 64%। বোঝা গেল, দেখো এরকম অঙ্ক দেয়। তাহলে সিমিলারলি সেকেন্ডের অঙ্কটা টুক করে করে ফেলো। কি বলেছে, ইনস্টেড অফ, অরিজিনালি এইটা দিয়ে গুণ করার কথা ছিল, অরিজিনালি 5-এর 6 দিয়ে গুণ করার কথা, কিন্তু ভুলক্রমে আমরা 6-এর 5 দিয়ে গুণ করেছি, ঠিক কিনা। তাহলে আমি সেই মেন সংখ্যা, যেই সংখ্যাটাকে গুণ করেছি সেই সংখ্যাটা তো জানি না, সেই সংখ্যাটা কত ধরবো, 6 আর 5-এর লসাগু 30 ধরলাম। তাহলে এখানে কত, 30, এখানে কত দিয়ে গুণ করব, 30 দিয়ে গুণ করব। তাহলে কত হবে, 5-6 30 মানে 25। তাহলে প্রথম যদি আমাকে ঠিকঠাক ক্যালকুলেশন করতাম তাহলে গুণ করার পর 25 পেতাম, কিন্তু আমি ভুলভাল ক্যালকুলেশন করেছি, তাই গুণ করার পর 36 পেয়েছি। অর্থাৎ আমি আবার ইরোর ভুল করে দিয়েছি। কত ভুল করেছি, ইরোর, ইরোর কত হবে বলো, পার্সেন্টেজ অফ ইরোর কত ভুল করেছি, 11 বেশি লিখে দিয়েছি। কার থেকে বেশি লিখেছি, সবসময় 25। এই প্রশ্ন তো করবাই, যদি ইরোর ক্যালকুলেশন আসে তাহলে এই প্রশ্ন করতেই হবে। আদারওয়াইজ যদি তুমি ভুলে যাও যে নিচে কাকে বসাবো, তাহলে মনে রাখবা অরিজিনালি গুণ করে যেটা পেতাম সেটাকে নিচে বসাবো। তাছাড়া লজিক ওয়াইজও ব্যাপারটা চলে আসে। তাহলে 44%, 44% আমি বেশি করে ফেলেছি, অর্থাৎ ঠিকঠাক ক্যালকুলেশন করলে আমি ভুলভাল ক্যালকুলেশন করার জন্য 44% বেশি মান বের করে ফেলেছি। দেখো এরকম ইরোর, এরকম ইরোর ডিকটেশন করতেও পরীক্ষায় পার্সেন্টেজ দেয়। সুতরাং আমি তোমাদেরকে এই দুটো অঙ্ক করিয়ে দিলাম, আমি কোনো টাইপে ছেড়ে যেতে চাইছি না। চলো দেখো, দুটো অঙ্ক দিয়েছি, যারা পার্সেন্টেজ চ্যাপ্টার পড়েছো এর আগে তারা অলরেডি জানো, আর যারা করনি তারা জেনে রাখো, যে দুটো অঙ্ক আমি বোর্ডে টুকে দিয়েছি, যদি পার্সেন্টেজ চ্যাপ্টারে তোমাকে সব থেকে বেশি কনফিউশন তৈরি করে দেয় তাহলে এই দুটো কোশ্চেন তৈরি করে দেবে। এই কোশ্চেনটা এমন এমন একটা ডিফিকাল্ট কোশ্চেন, ডিফিকাল্ট ঠিক না, আমি সহজভাবে বুঝিয়ে দিলে একদম ইজি হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে কি যে ফ্রেশ ফ্রুট আর ড্রাই ফ্রুট, ফল যখন ফ্রেশ থাকে তখন তার মধ্যে ওয়াটার বেশি থাকে, আর সেটাকে যখন শুকিয়ে ফেলা হয় তখন তার মধ্যে ওয়াটার কমে যায়, তখন সেটাকে বলে ড্রাই ফ্রুট। ফ্রেশ ফ্রুট আর ড্রাই ফ্রুটের অঙ্ক যদি আসে তাহলে তোমার মাথায় এই অঙ্কগুলো এমন কনফিউশন তৈরি করে দেবে যে তুমি সঠিক করে এর সলিউশন বের করতে পারবে না। সুতরাং আমি যেরকমভাবে বোঝাচ্ছি তুমি একটু বোঝো, তাহলে এই অঙ্কগুলো তোমার কাছে খুবই সহজ লাগবে। দেখো কি বলেছি, আগে আমি বুঝি ড্রাই ফ্রুট আর ফ্রেশ ফ্রুট কি। দেখো আমি একটু সহজভাবে বোঝাই, যদি আমি বড় একটা ধরো আঙুর ফল নিলাম, এইটা, এই আঙুর ফলটাকে নাম দিলাম আমি ফ্রেশ ফ্রুট, বোঝা গেছে। এটাকে শুকালাম, কিচমিচ হয়ে গেল, ঠিক আছে, কিচমিচ হয়ে গেল। এই কিচমিচটাকে নাম দিলাম আমি ড্রাই ফ্রুট। এবার যেখানে আমি একটা গুরুত্বপূর্ণ, একদম খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড বুঝাবো, সেই ওয়ার্ডটা এখানে দেখো নিচে দেখতে পাচ্ছ, সেই ওয়ার্ডটা বড় বড় করে লিখে দিচ্ছি, PULP, পাল্প। এই কথাটার মানে বলো, প্রথমে পাল্প কথাটার মানে বলো। এই পাল্প কথাটার মানে হলো টোটাল নির্যাস, অর্থাৎ মেন বিষয়বস্তু। মেন যদি ফলের ক্ষেত্রে মনে করো তাহলে জল তো শুকিয়ে যাবে, জল শুকানোর পরে যে সলিড অংশটুকু পড়ে থাকবে না, সেটাই হচ্ছে ফ্রেশ ফ্রুট, সেটাই হচ্ছে পাল্প। বোঝা গেছে আমার কথা। এই ওয়ার্ডটার মানে কি, ধরো একটা আঙুর ফল আছে বা কোনো একটা ফল আছে, সেটাকে শুকানোর পরে তার মধ্যে যে মেন সলিড অংশটুকু পড়ে থাকবে সেটাকে বলা হবে পাল্প। তাহলে তুমি যদি মনে করো এইটা তোমার কাছে ফ্রেশ ফ্রুট, বড় ফল, তাহলে এইটার মধ্যে যে পরিমাণ পাল্প আছে, জল শুকিয়ে দেওয়ার পরে যে তুমি ড্রাই ফ্রুটটা পেয়েছো, সেই ড্রাই ফ্রুটের মধ্যে যে পাল্পটা আছে সেই পাল্প সমান কি সমান না, অবশ্যই সমান। অর্থাৎ তোমাকে আমি আরো ভালো করে বুঝাই, কারণ এখানেই কনসেপ্ট লুকিয়ে আছে।
কারণ কি, তোমার কাছে ধরো ফল আছে, একটা ফল আছে, সেই ফলটাকে মধ্যে যে পরিমাণ সেলুলোজ, ফ্রুক্টোজ থেকে শুরু করে যে পরিমাণ মেটেরিয়ালস, বিষয়বস্তু, অর্থাৎ মেন যে সলিড অংশটুকু রয়েছে, সেই সলিড অংশটুকু যে থাকবে সেটাকে যদি শুকিয়ে ফেলো, শুকানোর পরেও তার মধ্যে কিছু না কিছু জল তো জল থাকবেই, কিন্তু যে সলিড অংশটুকু থাকবে সেই সলিড অংশ আগেরটার সঙ্গে পরেরটা সেম হবে কি হবে না? ভেজা ফলের সঙ্গে শুকনো ফলের সেম হবে কি হবে না? গ্লুকোজ ফ্রুক্টোজ যেগুলো জিনিস থাকে সেগুলো তো আর চেঞ্জ হবে না, সুতরাং পাল্প চেঞ্জ হবে না। সুতরাং এই কথাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তুমি ফলকে শুকাও, যা করো, ফ্রেশ ফ্রুটকে ড্রাই ফ্রুট করো, আর যে ফ্রুটই করো না কেন, তার মধ্যে যে মেন পাল্প থাকে সেই পাল্প কখনো চেঞ্জ হয় না। এই কথাটা যদি একবার ঢুকিয়ে নিতে পারো মাথার মধ্যে, তাহলে একদম অঙ্ক ইজি। তাহলে দেখো, পাল্প চেঞ্জ হয় না। সুতরাং আমি ড্রাই ফ্রুট, আরেকটা কথা মনে করতে, আমি ড্রাই ফ্রুট, ফ্রেশ ফ্রুট, প্রচুর অঙ্ক আসে ফ্রেশ ফ্রুট আর ড্রাই ফ্রুট দিয়ে। আমি মাত্র দুটো এক্সাম্পল বুঝিয়ে দেবো, দুটো এক্সাম্পলেই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং কি বলছি, যে ড্রাই ফ্রুট আর ফ্রেশ ফ্রুট যদি দেওয়া থাকে, তাহলে পাল্প বিষয়টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং সেখানেই আমাকে কি করতে হবে, সেই জিনিসটাকে আমি এম করতে হবে, লক্ষ্য রাখতে হবে সেই জিনিসটাই, সেটাই হবে তোমার টার্গেট। কিন্তু এই অঙ্ক করার সময় ওয়াটার জিনিসটা কোনো ভ্যালু রাখে না, কারণ ওয়াটার তোমার ইচ্ছা মতো তুমি ফল থেকে শুকিয়ে বের করে দিতে পারো। তার জন্য ওয়াট ইজ নট ইম্পর্টেন্ট, কিন্তু পাল্পটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং সেই জিনিসটাই আমার হচ্ছে কাজে লাগবে। দেখো, তাহলে তুমি যদি মনে করো, আমি অঙ্ক করি, বুঝে নেবো তাহলে। এবার কি বলেছে, ফ্রেশ ফ্রুট কন্টেন্স 68% অফ ওয়াটার। ফ্রেশ ফ্রুটের মধ্যে 68% ওয়াটার আছে। যদি ফ্রেশ ফ্রুটের মধ্যে 68% ওয়াটার থাকে, তাহলে পাল্প কত পার্সেন্ট আছে? 32%। কারণ ফলটা নিজে 100%, তার মধ্যে যদি ওয়াটার 68% থাকে, তাহলে বাদ বাকি অংশটুকু কিন্তু পাল্প। তাহলে পাল্প কতটুকু আছে? 32%। তাহলে 32% যদি পাল্প হয়, তাহলে আমি ওয়াটার, এই জিনিসটা আমার কিন্তু কোনো ভ্যালু রাখবে না। সুতরাং এই কথাটার কেন বলে দেবে, যাতে করে ওয়াটার বলে দিলে তুমি পাল্প কতখানি আছে সেটা বুঝতে পারো, তার জন্য বলে দেবে। তাহলে কত হলো? ফ্রেশ ফ্রুট, এফ এফ, ফ্রেশ ফ্রুট, ফ্রেশ ফ্রুটের ক্ষেত্রে আমি যদি 68% ওয়াটার থাকে, তাহলে কত পার্সেন্ট পাল্প আছে? 32% পাল্প আছে। আবার 32% পাল্প থাকা মানে, সেটা মানে কত? 32, সেটা যদি ফ্র্যাকশনে নিয়ে যায়, উপর দেখা যাচ্ছে, আচ্ছা নিচে লিখে একটু, 32% যদি পাল্প থাকে, তাহলে 32% মানে কত? সেটা যদি ফ্র্যাকশনে নিয়ে যাই 100, এটাকে যদি আমি 4 দিয়ে কাটি, 4×8 = 32, আর 4×25 = 100, 8/25, 8/25। তাহলে পাল্পের ওয়াটার দেওয়া ছিল, সেটাকে পাল্পে নিয়ে গেলাম, পাল্পের ফ্র্যাকশনটাকে লিখে ফেললাম। কত পাবো পাল্পের ফ্র্যাকশন? 8/25। বুঝতে পারছো কি পারছো না? একদম বোঝা গেছে? তাহলে দেখো, এবার এবার কি বলেছে, ড্রাই ফ্রুট কন্টেন্স 20% ওয়াটার। ড্রাই ফ্রুট, শুকনো ফলে 20% ওয়াটার আছে, তাহলে পাল্প কতটুকু আছে? আমি বলেছি পাল্প ইম্পর্টেন্ট, পাল্প কতটুকু আছে? পাল্প আছে 80%। যদি পাল্প 80% থাকে ড্রাই ফ্রুটে, যদি পাল্প 80% থাকে, তাহলে তার 80%-এর ফ্র্যাকশন ভ্যালু বলো। 80/100, তার মানে কত? 4/5। পেলাম দুটো ভগ্নাংশ, পাল্পের হদিশ পেলাম দুটোতেই। দুটোতেই পাল্প, যখন পাল্পের হদিশ দিয়ে ফ্র্যাকশন তৈরি করে ফেলবো, অঙ্ক আমার সলভ। এবার কি বলেছে, হাউ মাচ ড্রাই ফ্রুট ক্যান বি অবটেন্ড, কতখানি শুকনো ফল পাওয়া যাবে, যা নির্ণয় করতে বলেছে সেটাকে আমি মাথায় রেখে দিলাম। কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, কোন ডাটাটা দিয়ে দিয়েছে সেটা আমি মনে করলাম। বলেছে ফ্রম 100 কেজি অফ ফ্রেশ ফ্রুট, অর্থাৎ 100 কেজি ফ্রেশ ফ্রুট। 100 কেজি মানে যে জিনিসটা দেওয়া আছে সেই জিনিসটা হচ্ছে ফ্রেশ ফ্রুটের টোটাল পরিমাণ দেওয়া আছে। বলা আছে 100 কেজি ফ্রেশ ফ্রুট থেকে কত পরিমাণ ড্রাই ফ্রুট তুমি পাবে। তাহলে 100 কেজি যে জিনিসটা বলা দেওয়া আছে সেটা হচ্ছে ফ্রেশ ফ্রুটের টোটাল পরিমাণ বলে দেওয়া আছে। তাহলে তুমি ফ্রেশ ফ্রুটের ভগ্নাংশের দিকে তাকাও, এখান থেকে তুমি কি বুঝতে পারো, যে ফ্রেশ ফ্রুট যদি 25 থাকে, তার মধ্যে জল আছে 8। ফ্রেশ ফ্রুট যদি 25 কেজি থাকে, সরি 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 জল না, পাল্প, কারণ পাল্পের পার্সেন্টেজ নিয়েছি। যদি ফ্রেশ ফ্রুট যদি 25 কেজি থাকে, তার মধ্যে পাল্প আছে 8 কেজি। তাহলে দেখো, ফ্রেশ ফ্রুটের টোটাল পরিমাণ দিয়ে দিয়েছে না 100, তার মানে 25 = 100 বলে দিয়েছে, এটা সমান 100 বলে দিয়েছে, দেখতে পাচ্ছ? তাহলে তুমি ভাবো যে এটার সঙ্গে কি গুণ করলে 100 পাওয়া যায়? তুমি বলবা 4 গুণ করলে 100 পাওয়া যায়। তাহলে 100, তাহলে আমি পাল্প কতটুকু আছে সেটা কি করে বের করব? তাহলে 4 গুণ করেই বের করব। তাহলে কত হলো? পাল্প 32 কেজি। তাহলে পাল্প আছে ফ্রেশ ফ্রুটে 32 কেজি।
তাহলে তোমাকে আমি কি বলেছিলাম, ফ্রেশ ফ্রুট আর ড্রাই ফ্রুটের মধ্যে কি সেম থাকে, পাল্প সেম থাকে, কারণ জল বাষ্পীয়িত হয়ে যেতে পারে কিন্তু পাল্প কি করে বাষ্পীয়িত হবে। সুতরাং কি থাকে, ফ্রেশ ফ্রুট আর ড্রাই ফ্রুটের মধ্যে পাল্প সেম থাকে। তাহলে ফ্রেশ ফ্রুটের ক্ষেত্রে পাল্প দেখলাম 32 কেজি, তাহলে আমাকে ড্রাই ফ্রুটের মধ্যেও পাল্পটাকে 32 কেজি বানাতে হবে, কিন্তু আছে কত, 8। তাহলে এইটাকে 8 দিয়ে গুণ করলে কত হয়, 32 কেজি। তাহলে দেখো দুটো কেসেই, ফ্রেশ ফ্রুটের কেসেও ড্রাই ফ্রুটের কেসেও আমরা পাল্পকে সমান বানিয়ে দিতে পেরেছি। আর সেখানেই তো লজিক, যে পাল্পকে সমান বানাতে হবে। পাল্পকে যদি সমান বানাতে হয় তাহলে ড্রাই ফ্রুটের ক্ষেত্রে দেখো আমি হরকে কত দিয়ে গুণ করেছি, লবকে কত দিয়ে গুণ করেছি, 8 দিয়ে গুণ করেছি, তাহলে হরটাকেও তো আমাকে 8 দিয়েই গুণ করতে হবে, কারণ হর আর লবে একই অপারেশন চালাতে হয়, আদারওয়াইজ সেটা ভগ্নাংশ থাকে না। সুতরাং এটাকে আমাকে 8 দিয়েই গুণ করতে হবে। 8 দিয়ে যখন গুণ করলাম তখন পেয়ে গেলাম আমি 40 কেজি। এই 40 কেজিটা কি, 40 কেজিটা নিচে আছে, নিচে থাকা মানে নিচে কে ছিল, টোটাল পরিমাণ ছিল ড্রাই ফ্রুটের, অর্থাৎ 40 কেজি ড্রাই ফ্রুট আমি পাবো 100 কেজি ফ্রেশ ফ্রুট থেকে। দেখো বুঝতে পেরেছো কিনা। যদি বুঝতে পেরে থাকো তাহলে আমি পরে আরেকটা অঙ্ক করাই। পরের অঙ্কটা করালে আরো বেশি ক্লিয়ার হবে। কি বলেছে, ফ্রেশ গ্রেপস কন্টেন্স 80% অফ ওয়াটার, হচ্ছে ফ্রেশ আঙুর ফল 80% ওয়াটার কন্টেন্ট করে। তাহলে ফ্রেশ আঙুর ফল যদি 80% ওয়াটার কন্টেন্ট করে, জল আমার কাছে ইম্পর্টেন্ট জিনিস নয়, কারণ জল বাষ্পীভূত হয়ে যায়। তাহলে মনে রাখবা, যে জিনিসটা বাষ্পীভূত হয়ে যায় সেটা আমার কাছে ইম্পর্টেন্ট জিনিস নয়। তাহলে আমার কাছে পাল্পটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। তাহলে ফ্রেশ গ্রেপসে যদি জল 80% থাকে, তাহলে আমাকে বলো ফ্রেশ গ্রেপসে কত পার্সেন্ট পাল্প থাকবে। তুমি বলবে 100 থেকে বিয়োগ করে দাও, 20% পাল্প থাকবে। আমি বলবো 20%-এর ফ্র্যাকশন বলো, তুমি বলবে 20%-এর ফ্র্যাকশন মানে হচ্ছে 1/5, অর্থাৎ এই যদি এটা পাল্প নিয়েছি, অর্থাৎ 5 কেজি যদি ফ্রেশ ফ্রুট থাকে, ফ্রেশ গ্রেপস থাকে, তার মধ্যে 1 কেজি পাল্প আছে। সেকেন্ডলি তুমি এটা তো বলবেই, তারপরে বলবো আমি ড্রাই ফ্রুটের ইনফরমেশনটা তোমার কাছ থেকে আমি জানতে চাইবো। তুমি প্রশ্ন পড়ে বলবে ড্রাই ফ্রুট কন্টেন্ট 10% ওয়াটার, 10% ওয়াটার, শুকনো ফল ড্রাই ফ্রুট 10% ওয়াটার কন্টেন্ট করে। তাহলে আমি বলবো পাল্প কত পার্সেন্ট, তুমি বলবে 90%, কারণ টোটাল জিনিসটা 100%, 10% যদি তার মধ্যে ওয়াটার থাকে তাহলে অবশ্যই 80%, এই 90% তার মধ্যে কি আছে, পাল্প আছে। তাহলে 90%-এর ফ্র্যাকশনের ভ্যালু বলো 9/10, অর্থাৎ 10 যদি থাকে টোটাল ভ্যালু, টোটাল ড্রাই ফ্রুট, তার মধ্যে 9 কেজি আছে তোমার যে করে পাল্প। এবার আমাকে যে ইনফরমেশনটা দিয়ে দিয়েছে সেদিকে নজর রাখতে হবে। ইনফরমেশনটা কি বলে দিয়েছে, বলেছে দ্য ওয়েট অফ ড্রাই গ্রেপস ইজ 250 কেজি। 250 কেজি ড্রাই ফ্রুটের ওজন 250 কেজি, অর্থাৎ ড্রাই ফ্রুট টোটাল 250 কেজি আছে, ড্রাই ফ্রুট টোটাল 250 কেজি আছে। এবার তোমাকে বের করতে বলেছে হোয়াট ওয়াজ ইট। এবার বলেছে ড্রাই ফ্রুট কি আছে টোটাল, হ্যাঁ হ্যাঁ ফোন এসেছিল বলে গন্ডগোল হয়ে গেল। ইফ দ্য ওয়েট অফ ড্রাই গ্রেপস ইজ 250 কেজি, যদি ড্রাই গ্রেপস 250 কেজি থাকে, অর্থাৎ ড্রাই গ্রেপ যদি 250 কেজি হয়, তাহলে তোমাকে বলেছে যে ফ্রেশ গ্রেপস কতখানি হবে। অর্থাৎ তোমাকে কি বলে দিয়েছে, যে ড্রাই গ্রেপসের ওজন বলে দিয়েছে 250 কেজি, ড্রাই গ্রেপসের টোটাল পরিমাণ বলে দিয়েছে 250 কেজি। তাহলে তুমি আমাকে বলো তো এই দুটোর মধ্যে 10 কেজি না আমার টোটাল গ্রেপস, ড্রাই গ্রেপস, তাহলে 10 মানে বলে দিয়েছে 250 কেজি। তাহলে এই 10 কি এমন কি দিয়ে গুণ করলে আমি 250 পাবো, তুমি বলে 25 দিয়ে গুণ করে দাও তাহলে 250 পাবে। তাহলে যদি আমাকে এইটা পেতে হয়, পাল্প পেতে হয়, তাহলে এইটাকেও 25 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 225। বোঝা গেল কি গেল না, তাহলে কত হবে 225। এবার ভাবো যে আমাকে কি বলেছে, এই যে তাহলে আমি কি পেলাম, ড্রাই ফ্রুটের টোটাল পরিমাণ দেওয়া ছিল 250 কেজি, সেখান থেকে পাল্প পেয়ে গেলাম 250 কেজি। ড্রাই ফ্রুট আর ফ্রেশ ফ্রুট যে ফ্রুটই হোক না কেন, পাল্প সবসময় সেম থাকে। তাহলে বুদ্ধি করে আমাকে পাল্প সেম বানাতে হবে। প্রথম ক্ষেত্রে পাল্প ছিল, ড্রাই ফ্রুটের ক্ষেত্রে পাল্প পেয়েছে 250 কেজি, তাহলে ফ্রেশ ফ্রুটের ক্ষেত্রেও পাল্পটাকে 250 বানিয়ে দিতে হবে। তাহলে কত হবে, 225 দিয়ে গুণ করতে হবে।
তাহলে যদি তুমি লবকে 225 দিয়ে গুণ করেছো, তাহলে তোমাকে ভগ্নাংশটার যথার্থতা বজায় রাখার জন্য হরকেও 225 দিয়ে গুণ করতে হবে। তাহলে হরকে 225 দিয়ে গুণ করে দেখো কত হয়। 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 দুগুণ 10, আর 2 12 দিয়ে থাকলো 1, 1125, তাই তো? 1125। তাহলে এটা কি ছিল? নিচেরটা কি থাকে? নিচেরটা সবসময় সম্পূর্ণ অংশ থাকে, সম্পূর্ণ কেজি থাকে। তাহলে সম্পূর্ণ কেজি কত ফ্রেশ গ্রেপসের? 1125 কেজি। দেখো, এত ইজিয়েস্ট উপায়ে কনসেপচুয়ালি তোমাকে বিষয়গুলো বুঝতে হবে। যাই হোক, দেখো বুঝতে পেরেছো কিনা? ফ্রেশ গ্রেপস আর ড্রাই গ্রেপসের অঙ্কগুলো ঠিক মতো মাথায় ঢুকলো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ ফ্রেশ গ্রেপস আর ড্রাই গ্রেপস খুব প্রবলেম সৃষ্টি করে, কিন্তু আমি তোমাকে যতটা সম্ভব সহজ উপায়ে এবং সব থেকে ছোট উপায়ে বলে দিয়েছি। এর থেকে ছোট উপায় যদি কেউ কোথাও বলে দেয়, তাহলে এর থেকে ছোট উপায় কি করে বলবে? বলাই সম্ভবই না। সুতরাং তোমাকে এই উপায়ে সহজ এবং কনসেপচুয়ালি অঙ্কগুলো করে নিতে হবে। ড্রাই গ্রেপস আর ফ্রেশ গ্রেপস খুব কনফিউশন তৈরি করে। তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো কিনা তবে অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ কি, তাহলে আমারও স্যাটিসফ্যাকশন পাই যে আমি বোঝাতে পারছি, এই জিনিসটাও আমার ভালো লাগে। তো সুতরাং আজকের পার্সেন্টেজ ক্লাস এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার পার্সেন্টেজ ক্লাস শুরু করব। আর আশা করি নেক্সট আর দুটো ক্লাস করালে আমি তোমাদেরকে সম্পূর্ণরূপে পার্সেন্টেজের কনসেপ্টগুলো দিতে সক্ষম হব। সুতরাং সবসময় মনে রাখতে হবে যে কনসেপ্ট গ্রো করতে হবে। আদারওয়াইজ একবার যদি কনসেপ্ট গ্রো হয়ে যায়, দেখো আমি কোনো সূত্রে অ্যাপ্লাই করিনি, কোনো পার্সেন্টেজের শতকরা কোনো হিসাব লাগাইনি, শুধুমাত্র কনসেপ্ট লাগিয়ে এই ড্রাই গ্রেপস ফ্রেশ ড্রাই ফ্রুট ফ্রেশ ফ্রুটের অঙ্কগুলো করে দিলাম শুধুমাত্র কনসেপ্টকে কাজে রেখে। সুতরাং কনসেপ্টের উপর অবশ্যই জোর দিতে হবে। আর যারা আজকে নতুন দেখছো তারা অবশ্যই প্রথম দুটো ক্লাস দেখে নিয়ে তবে এটা দেখো, আদারওয়াইজ বুঝতে পারবে না। ভালো লাগলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি মনে হয় যে কিছু শেখা যাচ্ছে তাহলে নিজেদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবও করে দিও। থ্যাংক ইউ।